Hello and welcome to Secondary to Civil Service YouTube channel Farm Act 2020 ফার্ম অ্যাক্ট 2020 রাজ্য রাজনীতি দেশ দেশান্তরের একটি গুরুত্বপূর্ণ চর্চিত বিষয়বস্তু। ভারতবর্ষের একাধিক রাজ্য বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত, মহারাষ্ট্র এবং বিহারের কৃষকগণ দিল্লিতে যে এই ফার্ম অ্যাক্ট 2020 বিরুদ্ধে আন্দোলন করছে। শুধু কি তাই, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দেশ এই আইনের তীব্র বিরোধিতা করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আইনের তীব্র বিরোধিতা করেছেন, যদিও এর পেছনে একটি রাজনৈতিক অনুসন্ধিৎসা রয়েছে। কানাডার নির্বাচনে শিখ সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই শিখ ভাবাবেগকে, শিখদের আবেগকে কাজে লাগিয়ে সামনের নির্বাচনের ভোটের বৈতরণী পার হওয়ার জন্য জাস্টিন ট্রুডো হয়তোবা এই আইনের তীব্র বিরোধিতা করছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল কাদা ছোঁড়াছুড়ি করছে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক এজেন্ডা বোঝা সত্যিই খুব শক্ত। কেননা আজকের যে নরেন্দ্র মোদী সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার এই ফার্ম অ্যাক্ট 2020 রাজ্যসভায় পাস করার জন্য যে ঝক্কি পেয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে আনলক করার জন্য যে ঝক্কি পেয়েছে বা পাচ্ছে, সেই নরেন্দ্র মোদী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এই ফার্ম অ্যাক্টের তীব্র বিরোধিতা করেছিল। কারণ তখন যারা পাস করাতে চেয়েছিল মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার, অর্থাৎ আজকেই সেই ইউপিএ সরকার অর্থাৎ কংগ্রেস এই আইনের তীব্র বিরোধিতা করছে। শুধু কি তাই, মহারাষ্ট্রে এই ফার্ম অ্যাক্ট অলরেডি পাস হয়ে গেছে এবং কারা পাস করেছে জানেন? কংগ্রেস সমর্থিত এনসিপি সরকার। তাই রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক এজেন্ডা কখন যে কোন দিকে ঝুঁকে তা সত্যিই আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই দুঃসাধ্য ব্যাপার। একজন আম নাগরিক হিসাবে, সিভিল নাগরিক হিসাবে বর্তমান পরিস্থিতির উপর বিচার করে আমাদের মনে এই ফার্ম অ্যাক্ট 2020 উপর যে প্রশ্নগুলি জাগছে সেগুলি হলো: এক, হোয়াট আর দ্য প্রভিশন অফ ফার্ম অ্যাক্ট 2020, অর্থাৎ ফার্ম অ্যাক্ট 2020 প্রভিশনে কি কি লেখা আছে যাতে নিয়ে এত হইচই, এত আন্দোলন? ইজ দিস অ্যাক্ট রিয়েলি অ্যান্টি ফার্মার? সত্যি কি এই আইনটি কৃষক বিরোধী? দ্য মেন রিজনস বিহাইন্ড দ্য প্রোটেস্ট, কেনই বা দিল্লিতে এত প্রতিবাদ করছে? ট্রাকে ট্রাকে, লরিতে লরিতে করে লোক এসে দিল্লিকে ডেডলক করে দিচ্ছে। এর প্রকৃত কারণটা কি? হোয়াট শুড গভর্নমেন্ট ডু? এইরকম পরিস্থিতিতে সরকারের কি করা উচিত? দ্য ওয়েজ টু আনলক দিল্লি, দিল্লিকে কিভাবে আনলক করব, আবার কিভাবে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসব? ইজ দিস বিল রিয়েলি আনকনস্টিটিউশনাল? কারণ কি, যখন দিল্লিতে কৃষকরা আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি দুষ্মন্ত দুবে, তিনি বলেছেন যে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে গেলে কি এই আইন বাতিল হয়ে যাবে? অর্থাৎ ইজ দিস বিল রিয়েলি আনকনস্টিটিউশনাল? সত্যি কি সংবিধান সঙ্গত নয়? এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। চলো আমরা ফার্ম অ্যাক্ট 2020 দেখে নিই। ফার্ম অ্যাক্ট 2020-তে 3টি আইন রয়েছে। দেখা যাক এই 3টি আইন কি কি। নাম্বার 1, অ্যাক্ট 1, দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অ্যাক্ট 2020, অর্থাৎ দ্য ফার্মার্স প্রডিউস কৃষকের উৎপাদনের ট্রেড অ্যান্ড কমার্স বিপণন
প্রমোশন বিপণন বাড়ানো, অ্যান্ড ফেসিলিটেশন এবং সহযোগিতা করা। এক কথায় কৃষকের উৎপাদনের বিপণন বাড়ানো এবং সহযোগিতা প্রদান। অ্যাক্ট 2 দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট, কৃষকের সশক্তিকরণ, অ্যান্ড প্রোটেকশন সুরক্ষা, এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অর্থাৎ নির্দিষ্ট প্রাইসের নিরাপত্তা, অ্যান্ড ফার্ম সার্ভিস এবং যে ফার্ম সার্ভিসগুলো দিচ্ছে তার নিরাপত্তা। অ্যাক্ট 3 দ্য এসেন্সিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ যে এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট রয়েছে 1955-এর, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এই তিনটি আইনকে যদি আমরা একটু সারসংক্ষেপ বিশ্লেষণ করি তাহলে প্রথম একটি মূলত এপিএমসির উপর, দ্বিতীয়টি কন্ট্রাক্ট ফার্মিং এবং এমএসপির উপর, আর তৃতীয়টি এসেনশিয়াল কমোডিটিজ এর উপর। এই অ্যাক্টে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখে নেই। ফার্মার্স প্রডিউস অর্থাৎ কৃষকের উৎপাদনের, ট্রেড অ্যান্ড কমার্স বিপণন, প্রমোশন বৃদ্ধি করানো, ফেসিলিটেশন সহযোগিতা প্রদান অর্থাৎ কৃষকের উৎপাদনের বিপণন বাড়ানো এবং সহযোগিতা প্রদান। ফার্মার প্রডিউস অর্থাৎ কৃষকরা যা যা উৎপাদন করে। ট্রেড অ্যান্ড কমার্স, এখানে দুটো টার্ম আছে, একটা ট্রেড আর একটা কমার্স। ট্রেড মানে কি সেল অ্যান্ড বাই অর্থাৎ জিনিসপত্র কেনা বেচাকেই আমরা বলছি ট্রেড। আর কমার্সের অর্থটা আরো ব্যাপক, অর্থাৎ এই সেল অ্যান্ড বাই করতে গেলে আমাদেরকে কি দিতে হয়, ট্রান্সপোর্ট অর্থাৎ আমরা যদি কোনো কিছু কিনতে যাই তাহলে গাড়ি ভাড়া করে ওখানে যাই, আমাকে গাড়ির পয়সাটা দিতে হয়। ওখানে গিয়ে কি করি না, কিছু লোক লোড আনলোড করে তাদেরকে আমরা তাদের পারিশ্রমিক দেই। এই সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে কমার্স। তাহলে ট্রেড আমরা বলছি সেল অ্যান্ড বাইকে, কেনাবেচাকে, আর কমার্স বলছি কেনাবেচা সম্বন্ধিত যাবতীয় কাজকর্মকে কমার্স বলছি। অর্থাৎ ট্রেড অপেক্ষাকৃত স্মল আর কমার্স অনেকটা বড়। এবার এই বিলে কি কি প্রভিশন রয়েছে আমরা দেখে নিই। ট্রেড এরিয়াজ আউটসাইড এপিএমসি, এই প্রভিশনগুলোকে পড়ার পর আমাদের একটি বিশেষ কিওয়ার্ডের উপর নজর রয়েছে, এপিএমসি। আমরা প্রথমে এপিএমসি কে জেনে নেব। যদি আমরা এপিএমসি কে বুঝতে পারি তাহলে আমাদের কাছে এই আইনটি আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এপিএমসিটাকে দেখে নিই। এই এপিএমসি কথার পূর্ণ অর্থ হলো বা ফুল ফর্ম হলো এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, কৃষিজাত পণ্যের বাজার সমিতি। এই বাজার সমিতি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, কোথাও কৃষক বাজার, কোথাও মান্ডি। এখন প্রশ্ন হলো এরকম একটি প্রতিষ্ঠানের দরকার হলো কেন? স্বাধীনতার আগে থেকেই কৃষক সমাজ চিরদিনই শোষিত হচ্ছে। কৃষকের চাষের জন্য লিকুইড মানি দরকার, তাই তারা কি করত, সাহুকার বা জমিদারদের কাছ থেকে টাকা ধার করত এবং তারা জমিতে চাষ করত। যখন ফসল পেকে যেত তখন ওই সাহুকাররা বা জমিদাররা টাকা শোধ করার নাম করে কৃষকের কৃষিজাত পণ্যকে অল্প দামে কিনে নিত। এতে কি করত, চাষিরা দুর্দশার সীমা থাকতো না। চাষিদের এই দুরবস্থা থেকে বা কৃষকদের এই দুরবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য সরকার এপিএমসি নামক সংস্থা তৈরি করে। অর্থাৎ এপিএমসি কি না, এপিএমসি নিয়মে বলাই ছিল যে কৃষক তার উৎপাদিত দ্রব্য প্রথমে এপিএমসিতে বিক্রি করবে। অর্থাৎ কেউ জোর করে তার উৎপাদিত দ্রব্যকে মাঠ থেকে বা অন্য কোথাও কিনে নিতে পারবে না। কৃষক তার প্রথমত কোথায়, এপিএমসি চাইলে। আর কৃষক না চাইলে আলাদা ব্যাপার। কেন এপিএমসিতে যাবে না, এপিএমসিতে যাবার কারণ কিছু কিছু সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো বলে দেখে নিই। বেনিফিটস, অকশন, এই এপিএমসিতে কৃষিজাত পণ্যের অকশন হবে, অর্থাৎ ডাক হবে, বলি হবে, বেট হবে। যে হাইয়েস্ট বেট দেবে মানে যে সব থেকে বেশি দাম দেবে কৃষক, তাকেই জিনিসটি বিক্রি করতে পারবে। অর্থাৎ কৃষকের এতে আয়টা বাড়বে। রিটেল শপ, ওখানে অনেক খুচরো দোকানদার আছে যারা খুচরো কিনবে, অর্থাৎ যারা ক্রেতা ওখান থেকে জিনিসও কিনতে পারবে।
সয়েল টেস্টিং, কৃষক ওখানে যে তার মাটি পরীক্ষা করতে পারে। কমিশন এজেন্ট, ওখানে কিছু কমিশন এজেন্ট রয়েছে যাদের কাজ কি না এপিএমসি টোটাল প্রক্রিয়াকে দেখভাল করা, অর্থাৎ মালপত্র লোড আনলোড, গাড়ি রাখার ব্যবস্থা এবং এই যে বায়ার এবং সেলারের মধ্যে যে টাকা লেনদেন সব কিছুই কমিশন এজেন্ট করবে, অর্থাৎ কৃষককে এক্সট্রা ঝুঁকি বা কসরত করতে হবে না। রেকর্ডিং, সমস্ত প্রক্রিয়াটি রেকর্ডিংয়ের মাধ্যমে থাকবে, নয় ছয় হবে না। রেজিস্ট্রেশন অফ এজেন্ট, অর্থাৎ যারা কমিশন এজেন্ট তাদের ফ্লাই বাই নাইট কেস হবে না, রাত্রিতে যে পালিয়ে যাবে এরকম হবে না, কারণ সরকারের কাছে ওদের কি রয়েছে, রেজিস্ট্রেশন রয়েছে। এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ কৃষককে ন্যূনতম ওই টাকা দিতেই হবে, তার উপরে তো হলে খুবই ভালো, কিন্তু ন্যূনতম ওই টাকা দিতে হবে। এই এমএসপি কি আমরা পরবর্তীতে আলোচনা করব, আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যত সময় যায় এই এপিএমসিতে কৃষকরা কিছু সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলো কি না কাসকেডিং এফেক্ট। কাসকেডিং এফেক্টটা কি, ধরো আমরা যারা নাগরিক আলু কিনছি কত 40 টাকা, কিন্তু ওই আলু যখন চাষিরা বা কৃষকরা এপিএমসিতে বিকতিছে তখন ওর দাম হচ্ছে 10 টাকা। এই 10 টাকা কি করে 40 টাকা হলো না কাসকেডিং এফেক্ট হচ্ছে। কাসকেডিং এফেক্ট মানে কি, এখানে বিভিন্ন রকমের ফিজ রয়েছে, এখানে কি রয়েছে বিভিন্ন রকম ফিজ রয়েছে, যেমন কি এক মার্কেট ফিজ 3%, রুরাল ডেভেলপমেন্ট সেস 3%, কমিশন এজেন্ট 2.5%, তারপর আছে কি ট্রান্সপোর্ট আর চেন মার্কেট, অর্থাৎ একজন কিনলো আরেকজন, তারপর আমরা কি বাজার থেকে ছোট্ট খুচরো বিক্রেতার কাছ থেকে মালটা কিনি, এইভাবে হাত ফের হতে হতে ওই 10 টাকার আলুটি 40 টাকা হয়ে যায়। অর্থাৎ না হচ্ছে কৃষকের লাভ আর না হচ্ছে আম নাগরিকের লাভ, মাঝখানে কি হচ্ছে না কাসকেডিং এফেক্টের জন্য জিনিসের দামটা বেড়ে যাচ্ছে। কার্টেলাইজেশন, এইও একটা সমস্যা। কার্টেলাইজেশন কি না যতদিন যায় এই কমিশন এজেন্ট এবং যারা বিগ বায়ার, অর্থাৎ কৃষকের কৃষিজাত পণ্যটি যারা কিনবে, এই কমিশন এজেন্ট এবং বিগ বায়াররা নিজেদের মধ্যে একটা প্রি আলোচনা করে নেয় যে এর বাইরে আমরা দাম দেব না, তাই চাষি বা কৃষক যতই চেষ্টা করুক এর বেশি দাম পায় না। এই সিস্টেমকে বলা হয় কার্টেলাইজেশন, অর্থাৎ কয়েকজন মিলে বাজারের দাম ঠিক করে দেওয়া, যাকে আমরা ইকোনমির ভাষায় বলি অলিগোপলি। তারপরে কি রয়েছে পলিটিক্স। মূলত যারা বিগ ফার্মার, রিচ ফার্মার, অর্থাৎ যাদের জমি বেশি, জমির পরিমাণ বেশি, যাদের হাতে টাকা আসে, তারাই হয় এই এপিএমসির কমিশন এজেন্ট, অর্থাৎ বাজার সমিতির কমিশন এজেন্ট। আমরা যদি লক্ষ্য করি এই ধরনের ব্যক্তিরাই আবার কি হয়, পলিটিক্যাল লিডার হয়। পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার, এই দুটোকে কাজে লাগিয়ে তারা কি করছে, টোটাল এপিএমসি সিস্টেমটাকে করাপ্ট করে দিচ্ছে, যার ফলে আখেরে কৃষকদের লাভ হচ্ছে না। তাই সরকার বুঝেছিল যে এপিএমসি রিফর্ম করা দরকার। 2003 সালে বাজপেয়ী সরকার বুঝেছিল যে এই এপিএমসির অবশ্যই রিফর্ম দরকার, কিন্তু বাজপেয়ী সরকারের কাছে সেই পরিমাণ মেজরিটি ছিল না, তাই তিনি বিলটিকে সংসদে উত্থাপন করতে পারেনি। কিন্তু তিনি বিভিন্ন রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন যাতে মডেল এপিএমসি, মডেল ফার্ম অ্যাক্ট লাগু করা যায়, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে 2006 সাল থেকে বিহারে অলরেডি মডেল ফার্ম অ্যাক্ট চালু হয়ে আসছে এবং কোনো সমস্যাও হয়নি। পরবর্তীকালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস জোট অর্থাৎ ইউপিএ সরকার এই এপিএমসি রিফর্মের প্রয়োজনীয়তা বুঝেছিল এবং তারাও চেষ্টা করেছিল এই বিলটিকে সংসদে তোলার জন্য, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অভাবে তারাও তুলতে পারেনি। অবশেষে 2014 সালে এনডিএ সরকার মেজরিটির সাথে ক্ষমতায় আসে এবং 2019 সালে আরও বেশি মেজরিটি নিয়ে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার কেন্দ্রে সরকার গঠন করে এবং এই সরকার তাই 2020 সালে কি করলো, নতুন ফার্ম অ্যাক্ট চালু করলো। আপনারা জেনে আরেকবার
খুশি হবেন যে অলরেডি মহারাষ্ট্রে এর আগে এই মডেল ফার্ম অ্যাক্ট অর্থাৎ ফার্ম অ্যাক্ট চালু হয়ে গেছে। সেটা কে চালু করেছিল না এনসিপি অর্থাৎ কংগ্রেসের সমর্থনে এনসিপি সরকার, যার প্রধান ছিল বিলাসরাও দেশমুখ। নাম্বার 1, ট্রেড এরিয়াজ আউটসাইড এপিএমসি। কৃষক তার কৃষিজাত পণ্যটিকে এপিএমসির বাইরেও বিক্রি করতে পারে। আগে কি ছিল, ফার্স্ট চয়েস এপিএমসি, প্রথমে এপিএমসি তারপরে অন্য কোথাও, এপিএমসিতে না হলে অন্য কোথাও। কিন্তু এই আইনে বলা রয়েছে যে এপিএমসির বাইরেও কৃষক তার পণ্যটিকে বিক্রি করতে পারে। কোথায় বিক্রি করতে পারে? কৃষক তার মাঠে অর্থাৎ ফার্ম গেটে বিক্রি করতে পারে, কৃষক ওয়্যার হাউসে বিক্রি করতে পারে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে বিক্রি করতে পারে, কোল্ড স্টোরেজকেও বিক্রি করতে পারে। অর্থাৎ কৃষক তার কৃষিজাত পণ্যের যেখানে বেশি দাম পাবে সেখানে সে তার কৃষিজাত পণ্যটিকে বিক্রি করতে পারে। ইন্ট্রাস্টেট অর্থাৎ রাজ্যের ভিতর, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে ওই রাজ্যের ভিতর। আগে কি ছিল না এপিএমসি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে ছিল, ওই নির্দিষ্ট এলাকার চাষিকে ওই এপিএমসিতেই তার কৃষিজাত পণ্যটিকে বিক্রি করতে হতো। কিন্তু এই আইনে বলা হয়েছে যে কৃষক ওই রাজ্যের যে কোনো এপিএমসিতে, যে কোনো মার্কেটে, যে কোনো জায়গায় কৃষকের চয়েসের উপর নির্ভর করে, অর্থাৎ কৃষক যেখানে তার দ্রব্যের বেশি দাম পাবে সেখানে বিক্রি করতে পারে। ইন্টারস্টেট এমনকি শুধু ওই রাজ্যের ভিতর নয়, ওই রাজ্যের বাইরেও কোনো জায়গায় যদি তার ওই কৃষিজাত পণ্যটিকে অধিক দামে পায় সে বিক্রি করতে পারে। দেখা যাচ্ছে যে কোনো একটা ফুল কলকাতার মার্কেটে যত দাম হয়তো উড়িষ্যার মার্কেটে আরো বেশি দাম, তাহলে কৃষক কি করতে পারে, ওই ফুলটিকে সে উড়িষ্যায় যে বিক্রি করতে পারে। অনলাইন ট্রেডিং, আর এই ইন্টারস্টেট ট্রেড করার জন্য অর্থাৎ জিনিসপত্র কেনা বেচার জন্য অনলাইন ট্রেড হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কোনো একটা অ্যাপ হবে, সেই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ওই বস্তুটি কত টাকায় বিক্রি হচ্ছে তার ডিটেলস জানা যাবে। তার ফলে কৃষক কি করতে পারবে যে তার কৃষিজাত পণ্যের হাইয়েস্ট দাম কোথায় পাচ্ছে এবং কোন এলাকায় কৃষিজাত পণ্যের ডিমান্ড রয়েছে, কোন ধরনের ডিমান্ড রয়েছে, সব কিছু জানতে পারবে। এই অনলাইন ট্রেডিংয়ের মধ্যে আরও সুবিধা রয়েছে। আজকের দিনে বর্তমান যুব সমাজ কৃষক হতে চায় না, তার একটাই কারণ এখানে কোনো ইনোভেশন নেই। যদি অনলাইন ট্রেডিং হয় তাহলে ইনোভেশন হবে, কম্পিটিশন বাড়বে এবং অর্গানিক ফার্মিংয়ের উপর জোর হবে। তাহলে কি হবে, কৃষিকাজটা আরও বেশি লাভজনক হতে পারে। নো স্টেটস ট্যাক্স, স্টেট কোনো ট্যাক্স নির্ধারণ করতে পারবে না। ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম, অর্থাৎ যদি এই অনলাইন কেনাবেচার সময় বা এক রাজ্য থেকে অন্য রাজ্য কৃষিজাত পণ্যের ক্রয় বিক্রয়ের সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়, তার সমাধানের জন্য এই বিলে উল্লেখ করা হয়েছে। প্রথমত দুই পক্ষকে ডেকে একটা কনসিলিয়েশন করা হবে এবং এখানে একজন মধ্যম ব্যক্তি থাকবে। যদি তাদের মধ্যে সমাধান হয়ে যায় ভালো, না হয় কি হয় এসডিএম লেভেলে একটা বোর্ড থাকবে। এই বোর্ড কি করবে, দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবে। যদিও এসডিএম লেভেলের মধ্যে না হয় তাহলে কালেক্টরেট লেভেলে আরেকটি বোর্ড থাকবে, ওখানে যে আলোচনা হবে এবং দুজনের মধ্যে মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টের পর এই বিবাদটিকে মিটিয়ে নেওয়া হবে। এবং টাইম দেওয়া হয়েছে উইথিন এসডিএম লেভেলে 30 দিন, ডিএলএম লেভেলে 30 দিন আর কনসিলিয়েশনে 15 দিন। মোটামুটি করে ধরলে যে 2.5 মাসের মধ্যে এই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এত কিছু মেরিটস থাকা সত্ত্বেও এই বিলে চাষিরা কেন আজ আন্দোলন করছে? কজ অফ প্রোটেস্ট যদি আমরা একটু ডিটেলস অ্যানালিসিস করি তাহলে এই যে এপিএমসি কনসেপ্টটা রয়েছে না, এই এপিএমসি কে যারা চালাচ্ছে তারা হচ্ছে রিচ ফার্মার। এই রিচ ফার্মারদের হাতে কি রয়েছে, ইকোনমি রয়েছে, অর্থ রয়েছে এবং এরাই কি পলিটিক্যাল লিডার এবং এরাই হচ্ছে ওই এপিএমসির কমিশন এজেন্ট। যেহেতু নতুন আইনে বলা আছে যে অন্য কোথাও ট্যাক্স থাকবে না, অর্থাৎ কৃষক যখন এই এপিএমসিতে আমরা জানি মার্কেট ফিজ রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট সেস রয়েছে, কমিশন এজেন্ট রয়েছে,
তাই মাঝখানে কতগুলো টাকা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অন্য কোনো জায়গায় বিকলে এই ট্যাক্স দিতে হচ্ছে না। তাই কৃষকরা কি করবে, যে এই ট্যাক্সগুলো এড়ানোর ভয়ে তাদের দ্রব্যের আরও বেশি দাম পাওয়ার জন্য এপিএমসির বাইরে চলে যাবে। আখেরে ক্ষতি কাদের হবে, এই রিচ ফার্মারদের। আর এই রিচ ফার্মার মানে তারাই পলিটিক্যাল লিডার আর তারাই কমিশন এজেন্ট। তাই তারা এই বিলের আজ বিরোধিতা করছে। যদিও এই প্রোটেস্টটি ভিত্তিহীন, কারণ আমরা যদি পরিসংখ্যান দেখি যে আমাদের ভারতবর্ষের যে ফার্মার রয়েছে তার 6% ফার্মার এপিএমসিতে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করে। বাকি 94% ফার্মার যেখানে সুযোগ পায় সেখানে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করে। তাহলে এখানে কজ অফ ওয়ারি কোনো উদ্বেগের কোনো কারণই নেই। আরেকটি আঁকড়া দেই, মহারাষ্ট্রে আমরা বলেছিলাম বিলাসরাও দেশমুখের সরকার অলরেডি এই এপিএমসি কনসেপ্টের মানে মডেল ফার্ম অ্যাক্টটি চালু করেছে। সেখানে দেখা যাচ্ছে যে এপিএমসির বাইরে মানে আদার মার্কেটে 2019 সালে 11,000 কোটি টাকার কৃষিজাত দ্রব্য ক্রয় বিক্রয় হয়েছে। সেখানেও কোনো সমস্যা হচ্ছে না। এ তো গেল কৃষকদের কথা। কিন্তু এই বিলটিকে আরো ভালো করতে হলে, আরো কৃষক দরদি করতে হলে সরকার কি কি করবে, কি কি সলিউশন রয়েছে। নাম্বার 1, তাহলে এখানে ট্যাক্স সিস্টেমটাকে সুধার আনতে হবে। এটা আমরা বলবো ট্যাক্স সিস্টেম। এপিএমসিতে ট্যাক্স থাকলে আদার মার্কেটেও ট্যাক্স রাখতে হবে। আদার মার্কেটে ট্যাক্স না থাকলে এপিএমসিতেও ট্যাক্স রাখা যাবে না। নাম্বার 2 বললাম কি, রেজিস্ট্রেশন সিস্টেমকে আরো কি করতে হবে, রেজিস্ট্রেশন সিস্টেমকে হার্ড করতে হবে, যাতে ফ্লাই বাই নাইট অর্থাৎ মাল নিয়ে পালিয়ে গেল এরকম ঘটনা না ঘটে। আর 3 নম্বর, এই সেটেলমেন্টটি অর্থাৎ ডিসপিউট সেটেলমেন্টকে আরো ভালো করতে হবে। কেন বলি না, আইনটা গরিবের কাছে মাকড়সার জালের মতো আর ধনীর কাছে উন্নতির সিঁড়ির মতো। তাই যারা এই কৃষকদের কাছ থেকে মালপত্র কিনছে তারা অপেক্ষাকৃত ধনী এবং পলিটিক্যাল পাওয়ার আছে, তারা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। আর দ্বিতীয়ত, এখানে যে ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম রয়েছে সেখানে কে রয়েছে, এসডিএম রয়েছে, কালেক্টরের ডিএম রয়েছে। এসডিএম ডিএম যতই বলি তবু কি হয় না, এরা রুলিং পার্টির কাছে কিছুটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হয়ে যায় বা রুলিং পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়। তাই কৃষকের পক্ষে যে রায়টা সেটা তার পক্ষে নাও হতে পারে। তাহলে সরকারের উচিত এখানে একটা ট্রাইব্যুনাল করা, কারণ কোর্ট কাচারির চক্করে কৃষকরা যেতে পারবে না, কৃষকরা অতি সাধারণ মানুষ। তাই একটি যদি ট্রাইব্যুনাল গঠন করা হয়, ট্রাইব্যুনাল যেমন আমাদের গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে সেরকম ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রাইব্যুনাল যদি তৈরি করা যায় তাহলে কি হবে, যদি ডিএম লেভেলে মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট না হয় তাহলে কৃষক কোথায় যেতে পারে, এই ট্রাইব্যুনালে যেতে পারে, যেখানে 1 মাসের মধ্যে অন্তত তাদের এই সমস্যার সমাধান হতে পারে। আশা করি সরকার যদি এই প্রবিধানগুলোকে রাখে, এই বিলটি সত্যি কৃষক দরদি এবং কৃষকদের আয়কে দ্বিগুণ করা যাবে, যেটি নরেন্দ্র মোদী 2016 সালে বেরেলিতে বলেছিল 2022 সালের মধ্যে আমরা কৃষকদের আয়কে দ্বিগুণ করব। 2 নম্বর অ্যাক্ট, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, কৃষকের সশক্তিকরণ এবং সুরক্ষা এগ্রিমেন্ট, চুক্তি, অর্থাৎ কৃষকের সশক্তিকরণ এবং সুরক্ষার উপর চুক্তি অন প্রাইস অ্যাসুরেন্স, যাতে দামটা সুনিশ্চিতকরণ হয়, অ্যান্ড ফার্ম সার্ভিস এবং কৃষিজাত যে সেবা। এই আইনটি পড়লে আমরা দুটো কিওয়ার্ডস পাই, একটা এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তি, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে প্রাইস অ্যাসুরেন্স অর্থাৎ নিশ্চিত দাম। এই এগ্রিমেন্টটি আমরা কিসের উপরে করছি না, এগ্রিমেন্ট অফ প্রোটেকশন, অর্থাৎ চাষিকে কি করা হবে, সুরক্ষা দেওয়া হবে, অ্যান্ড কি এম্পাওয়ারমেন্ট, সশক্তিকরণ দেওয়া হবে। অর্থাৎ এইটা যে বিষয়ের উপরে আলোকপাত করছে
সেটি হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। আর প্রাইস অ্যাসুরেন্স, নিশ্চিত দাম, অর্থাৎ কিসের উপরে আলোকপাত করছে? এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এবার আসি কন্ট্রাক্ট ফার্মিং কি না। কন্ট্রাক্ট ফার্মিং এর দুটো পক্ষ থাকে, একটি কৃষক পক্ষ আর একটি স্পন্সর থাকে। স্পন্সররা কি করে? কৃষককে বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে। বিনিময়ে কৃষক কি করে? তার জমিতে চাষবাস করেন। এই কৃষকের উৎপাদিত দ্রব্য ওই স্পন্সর আগের নির্ধারিত দামে কিনে নেয়। ফলে চাষির বিক্রয়ের কোনো ঝঞ্ঝাট থাকে না, দামের কোনো ঝঞ্ঝাট থাকে না। অপরপক্ষে যারা স্পন্সর তাদেরও মাল কেনার অর্থাৎ কৃষিজাত পণ্য কেনার ঝঞ্ঝাট থাকে না। উভয়ের পক্ষে কি উইন উইন সিচুয়েশন হয় এবং এই কন্ট্রাক্ট ফার্মিংটি ভারতীয় কৃষির পক্ষে লাভজনক। এবার আসি দ্বিতীয় নম্বর, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। তারপরে আমরা প্রভিশন। এই প্রভিশনগুলো দেখার আগে আমরা যদি এমএসপি সম্বন্ধে একটু ডিটেলস জেনে নিই তাহলে এই অ্যাক্টটি বুঝতে আরো সুবিধা হবে। এমএসপি কি না, এমএসপির ফুল ফর্ম হলো মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম এই দামে যদি কেউ না কিনে, ন্যূনতম এই দামে সরকার কৃষকের কাছ থেকে তার কৃষিজাত পণ্যটি কিনে নেবে। এখন প্রশ্ন হলো এই এমএসপির ধারণা কেন শুরু হয়েছিল? একটু ব্রিফ হিস্ট্রি দেখে নিই। সালটা 1962, ইন্ডিয়া চায়না ওয়ার। ভারতীয় কৃষকের ক্ষতি, ভারতীয় কৃষির ক্ষতি। 1964-65, 1965-66 সিভিয়ার ড্রট, অকাল, খরা, কৃষির ক্ষতি, কৃষকের ক্ষতি, সারা দেশের খাদ্যের নিরাপত্তার অভাব। 1965 ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, আবার ভারতীয় কৃষির ক্ষতি। এই সময় কি হয়েছিল? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করেছিল। বাংলাদেশ তখন ইস্ট পাকিস্তান নামেই ছিল। এইরকম পরিস্থিতিতে ভারতীয়দের দুবেলা খাবার ছিল না, অর্থাৎ ভারতীয়দের খাদ্যের সুনিশ্চিতকরণ ছিল না, খাদ্যের অভাব ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী নিয়মই ছিল জয় জওয়ান জয় কিষান। তিনি কৃষিকার্যের সংস্করণের জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মারা যান। পরে যিনি এলেন ম্যাডাম ইন্দিরা গান্ধী। ম্যাডাম ইন্দিরা গান্ধী বুঝলেন যে ভারতকে উন্নতির দিকে নিয়ে যেতে হলেই ভারতবাসীর খাদ্যের সুনিশ্চিতকরণ করতে হবে। এই সময় গোটা বিশ্বে একটি স্কিম চলছিল, বিশেষ করে আমেরিকার সহযোগিতায়, PL480, পিস ফর ফুড স্কিম, অর্থাৎ খাদ্যের সুনিশ্চিতকরণের জন্য স্কিম চলছিল। এই PL48 স্কিমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় গ্রিন রেভলিউশন হয়েছিল এবং এই গ্রিন রেভলিউশনের জনক ছিলেন নরমান বোরলাং এবং ভারতবর্ষে যিনি এই গ্রিন রেভলিউশন স্টার্ট করেছিলেন তিনি হলেন MS স্বামীনাথন। তো প্রশ্ন হলো এই গ্রিন রেভলিউশনের জন্য কি দরকার না, মেক্সিকো থেকে তো সিড এলো, ফার্টিলাইজার এলো, কিন্তু এই সমস্তকে ব্যবহার করে তো আমাদের কৃষিজাত পণ্য উৎপাদন করতে হবে, অর্থাৎ কৃষককে দরকার। কিন্তু কৃষকদের একটা ধর্মই আছে, সহজে চেঞ্জকে মেনে নেয় না, পরিবর্তন মেনে নেয় না, তাই তারা এই স্কিমটাকে সহজে মেনে নিতে পারছিল না। অবশেষে ম্যাডাম ইন্দিরা গান্ধী একটা কমিশন গঠন করলো। এই কমিশনের যিনি হেড হলেন লক্ষ্মীকান্ত ঝা, এবং লক্ষ্মীকান্ত ঝার নেতৃত্বে যে কমিশন গঠন হলো সেই কমিশন সুপারিশ করলো যে মিনিমাম কৃষকদেরকে এই দাম দেওয়া হবে এবং এর ফলে কৃষকরা মোটিভেট হলো এবং নতুনভাবে কি করলো, নতুন বীজ নিয়ে কৃষিকাজ করতে শুরু করলো এবং গ্রিন রিভলিউশন শুরু হলো। এবার প্রশ্ন হলো যে গ্রিন রিভলিউশন কোথায় হলো না, আমরা যদি দেখি গ্রিন রিভলিউশন মূলত হয়েছিল পাঞ্জাব হরিয়ানাতে। কেন হয়েছিল না, এই গ্রিন রেভলিউশনের জন্য কি দরকার? অপেক্ষাকৃত বড় জমি, সার, উন্নত বীজ, এইসব ব্যবহার করার জন্য কি টাকা, আর 3 নম্বর জলের ব্যবস্থা। এই মূলত আমরা যদি পাঞ্জাব হরিয়ানার কন্ডিশন দেখি, এখানে ইরিগেশনের সুবিধা রয়েছে,
পাঞ্জাব হরিয়ানার জমির অর্থাৎ জোতের পরিমাণ অনেক বেশি। 3 নম্বর, এখানকার কৃষকরা অপেক্ষাকৃত ধনী কৃষক ভারতবর্ষের অন্যান্য এলাকার থেকে। তাই এই গ্রিন রিভলিউশন মূলত পাঞ্জাব হরিয়ানাতেই স্টার্ট হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন রিভলিউশনের মাধ্যমে 1980-র দশকে আমরা খাদ্যের উপর স্বনির্ভর হই, অর্থাৎ খাদ্য আমাদেরকে কি করতে হতো না, আর ইম্পোর্ট করতে হতো না। বর্তমানে 2020-তে যদি আমরা দেখি ডেটা, যে আজকে ইন্ডিয়া নেক্সট এক্সপোর্টার অফ এগ্রিকালচার প্রোডাক্ট। তাহলে প্রশ্ন হলো, এখনো কেন আমাদের এই এমএসপি সিস্টেমটা চালু হয়েছে? প্রতিটি সরকার যখন ক্ষমতায় আসে, প্রথম 1 বছর কি করে, ভালো ভালো কথা বলে, তার পরবর্তী 3 বছর সে কঠোর থেকে কঠোরতর হয়, এবং তার শেষ মানে অন্তিম বছর অর্থাৎ 5ম বছরে বিভিন্ন জনসেবামূলক কাজ করে থাকে। এটাই প্রতিটি সরকারের এজেন্ডা বা ভিতরের মূল বক্তব্য। তো 2013 সালে যখন ইউপিএ সরকার বুঝেছিল যে ভারতের গদিতে আর টিকে থাকা যাবে না, তখন একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চালু করেছিল, যেটি হলো এনএফএসএ। 2013-তে ইউপিএ সরকার কি চালু করলো, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সামাজিক সুরক্ষা যোজনা, যেটি হলো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টকে মানা যায় বিশ্বের সবথেকে জনদরদিমূলক স্কিম। এনএফএসএ কি রয়েছে না, এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষের প্রায় 80 করোড় ভারতবাসীকে 30 টাকার বিনিময়ে প্রতি মাসে খাদ্য বস্তু তুলে দেওয়া হয়। এই এনএফএসএর আন্ডারে মিড ডে মিল চলে প্রতিটি স্কুলে। আমরা জানি এই স্কুলের সে ছাত্র ধনী হোক গরিব হোক সবাই কি পায়, খাদ্য পায়। আরেকটা চলে টিপিডিএস, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ রেশন দোকান থেকে রেশন পাওয়া। এই এনএফএস এর আন্ডারে মান্থলি 30 টাকার বিনিময়ে একজন ভারতবাসী কি করে, তার মাসের খাবারটা পেয়ে যায়। এবং এই এনএফএস এর কত লোক সুবিধা পায়, 80 করোড়, মোর দেন 80 কোটি ভারতবাসী। আচ্ছা, এই মান্থলি 30 টাকার বিনিময়ে কি পায়, রাইস পায় 5 কেজি 3 টাকা করে 15 টাকা, হুইট 5 টাকা 5 কেজি 2 টাকা করে 10 টাকা, আর কোর্স মোটা আনাজ 5 কেজি 1 টাকা করে 5 টাকা, টোটাল 30 টাকা। তাহলে এই এনএফএসএ বা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টকে চালিয়ে যাওয়ার জন্য সরকারের কি বিশাল পরিমাণে খাদ্যশস্যের প্রয়োজন হয়। তাহলে এই খাদ্যশস্য কি করতে হবে, সরকারকে প্রকিউরমেন্ট করতে হবে। কার কাছ থেকে করতে হবে, কৃষকদের কাছ থেকে। তাই কি করে না, আজও আমাদের এই মিনিমাম সাপোর্ট প্রাইস সিস্টেমটি রয়েছে, যাতে করে সরকার কৃষকদের কাছ থেকে ধান গম এসব কিনতে পারে। আমরা জানি বর্তমানে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের হয়ে কৃষকদের কাছ থেকে ধান এবং গম এই এমএসপিতে কেনে। বর্তমান বাজারে ধান রাইসের মিনিমাম সাপোর্ট প্রাইস হচ্ছে 1868 টাকা, আর হুইট হচ্ছে 1925 টাকা। এটা 2020-21 বর্ষের। তাহলে বর্তমান দিনেও এমএসপির প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া এমএসপি আরেকটি প্রয়োজনীয়তা রয়েছে কি না, এমএসপি যদি থাকে তাহলে কৃষকরা কি করবে, তাদের দামের অন্তত ন্যূনতম দামটুকু পাবে। এবার প্রশ্ন আরেকটি হলো যে প্রেজেন্ট সিনারিও, বর্তমানে কি পরিস্থিতি এই এমএসপির। এই 22টির মধ্যে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অন বিভাগ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনলি রাইস এবং হুইট কি করে, প্রকিউর করে। বাদ বাকি যে আরেকটি লিখে দেয় এখানে,
সুগার কেন, এই যে ওয়ান, এই ওয়ানটি হচ্ছে সুগার কেন। সুগার কেনে আমরা এমএসপি থাকে না, কি থাকে, এফআরবি, ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস কে দেয় না সুগার মিল দেয়। তাহলে এখানে হলো দুটি, এখানে এগুলো একটি, বাদ বাকি 20টি কিন্তু সরকার কেনে না, কিন্তু যখন কোথাও বিক্রি হয় বা বিশেষ করে এপিএমসিতে বা অন্য কোনো বাজারে সেখানে এই মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা বলা হয়েছে। প্রাইস ফিক্সিং মেকানিজম, মূল্য নির্ধারণ প্রক্রিয়া। আগেই জেনেছি কে এই নির্ধারণ করে না, একটি হচ্ছে যে সিএসিপি আর পিসিইএ। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ধারণ করা হয়। 2004 সালে ভারত সরকার ন্যাশনাল ফার্মার কমিশন গঠন করেছিল, যার চেয়ারম্যান ছিলেন মিস্টার এম.এস. স্বামীনাথন। তিনি 3টি পদ্ধতির কথা উল্লেখ করেছিলেন। এক, এ টু হচ্ছে যে অর্থাৎ কৃষক ওই জমিতে ওই নির্দিষ্ট পরিমাণ ফসল ফলাতে যে পরিমাণ টাকা খরচ করেছে, অর্থাৎ এর মধ্যে কি রইবে, তার সিড আছে, ফার্টিলাইজার আছে, পেস্টিসাইড আছে, ইরিগেশন আছে এবং আদার ইনপুট আছে। এইগুলি খরচ করতে যে টাকা হয়েছে সেটার উপরে। আরেকটি মেথড পড়েছে A2FL, অর্থাৎ এই সমস্ত A2-র সঙ্গে তার ফ্যামিলি লেবার, অর্থাৎ ওই পরিমাণ ফসল ফলাতে তার পরিবারের যে পরিমাণ শ্রম গিয়েছে সেটা তো সে কোথাও কাজ করলে কিছু না কিছু টাকা পেত, সেই ফ্যামিলি লেবারটাকেও ধরা হয়েছে। আরেকটি মেথড রয়েছে A2FL প্লাস L প্লাস I সমান C2, অর্থাৎ সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইরিগেশন এবং আদার ইনপুট প্লাস ফ্যামিলি লেবার। তৎসত্ত্বেও ওই জমিটি যদি সে কাউকে ভাড়া দিত সেখান থেকে তো কিছু টাকা পেত, তাহলে সে টাকাটাও এর সঙ্গে যোগ হয়েছে। এবং আর ইন্টারেস্ট, অর্থাৎ যে টাকা পরিমাণ ওখানে ইনভেস্ট করছে তিনি যদি ব্যাংকে রাখতেন সেখান থেকে তো তার ইন্টারেস্ট পেত, সেটাও এই খরচের আয়ত্তে দিয়েছে C2। এম.এস. স্বামীনাথন কি রেকমেন্ডেড করেছিলেন না এমএসপি সমান সমান C2 গুণিত 1.5। কিন্তু এই রেকমেন্ডেশন কোনো সরকারের পক্ষে মানা সহজ নয়, কারণ সরকার বিভিন্ন সাবসিডি স্কিম চালু রেখেছে, সেই স্কিমের উপরে এই পরিমাণ এমএসপি দেওয়া কোনো মতেই সম্ভব নয়। 2014 সালে সাধারণ নির্বাচনের বিজেপির যে ইস্তাহার সেখানেই বলেছিল যে আমরা ক্ষমতা আসলে আমরা এমএসপিকে কমিশনের নিয়ম অনুযায়ী দেব। অবশেষে যখন 2019-এ আবার সাধারণ নির্বাচন হবে, ঠিক তার আগে 2018-তে অরুণ জেটলি বলেছিল যে আমরা এমএসপি 1.5 গুণ করছি। কিন্তু প্রশ্ন, সেই এমএসপি কার উপরে 1.5 গুণ করেছিল? এই C2 গুণিত 1.5 না, কোনটা না A2 প্লাস FL গুণিত 1.5, এটাকে এমএসপি হিসাবে ঠিক করেছিল। ফার্স্ট প্রভিশনটা দেখে নেই তাহলে। এগ্রিমেন্ট কার কার মধ্যে হচ্ছে? দুটো ব্যক্তির মধ্যে, একজন হচ্ছে কি আমাদের ফার্মার আর একজন কি হচ্ছে স্পন্সর। এছাড়াও এই স্পন্সরের সঙ্গে কে থাকতেছে? একজন সিড দিচ্ছে, একজন কি দিচ্ছে ফার্টিলাইজার দিচ্ছে, একজন পেস্টিসাইড দিচ্ছে, একজন ইরিগেশন সাপোর্ট দিচ্ছে, আর একজন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ এগ্রিকালচার এক্সপার্ট। এরা সবাই মিলে কি যোগ করবে? একটা সংস্থা তৈরি করবে, যে সংস্থা থাকবে এগ্রিগেটর। এই বিলে ওই প্রভিশনটি করা আছে। ফার্মার স্পন্সরের সঙ্গে একাকী চুক্তি করতে পারে, অথবা ফার্মার এই এগ্রিগেটরদের সঙ্গে চুক্তি করতে পারে। আরেকটি প্রভিশন রয়েছে, ফার্মার একা নয়, আরো অন্যান্য ফার্মার নিয়ে কি করতে পারে, তারাও একটা অর্গানাইজেশন সেট করতে পারে, যে অর্গানাইজেশনের নাম হবে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, FPO। এর ফলে কি হবে না, দুজনে যে চুক্তি হবে এই চুক্তি অনুযায়ী স্পন্সর বা এগ্রিগেটর ইনপুট সাপ্লাই করবে, বিনিময়ে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার কি করবে, তাদের উৎপাদিত দ্রব্যটি ওই স্পন্সরকে বা এগ্রিগেটরকে বিক্রি করে দেবে। আচ্ছা,
এ তো হলো এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্টের টাইমটা কিরকম থাকবে, এটাও এই বিলে লেখা হয়েছে যে টাইমটা মূলত 1 ক্রপ সিজন টু 5 ইয়ার্স। যদি এটা ডেয়ারি হয় তাহলে 1 জেস্টেশন পিরিয়ড টু 5 ইয়ার্স। এরপর আমরা দেখে নেব এই বিলে প্রাইস ফিক্সিং এর ব্যাপারটা কিরকম রয়েছে। প্রাইস ফিক্সিং এর দুটো মেথড রয়েছে। প্রিফিক্স অর্থাৎ পূর্ব নির্ধারিত দাম, মানে পূর্বেই কৃষিকাজ করার পূর্বেই যে এগ্রিমেন্ট হবে তাতেই লেখা থাকবে এই মূল্যে বিক্রি করা হবে। কিন্তু এতে একটা প্রবলেম আছে, ধরুন কোনো কারণে এই উৎপাদিত দ্রব্যটির দাম বেড়ে গেল, তখন তো চাষি লসের সম্মুখীন হতে পারে। সেই জন্য এখানে আরেকটা প্রবিধান আছে, প্রিফিক্স প্লাস ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ যখন পূর্ব নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি হবে, কোথায় না সেটাকে অবশ্যই হতে হবে এপিএমসিতে। যদি এপিএমসিতে এর থেকে বেশি দামে বিক্রি করা হয় তখন কৃষককে বোনাস হিসাবে আরো কিছু টাকা দেওয়া হবে। পেমেন্ট, এতে গেল দাম। এবার পেমেন্ট কিভাবে হবে, কারণ আমরা জানি যারা স্পন্সর তারা তো ধোঁকা দেওয়ার জন্য ব্যস্ত। এই বিলে লেখা আছে অন দ্য ডেট অফ ডেলিভারি পেমেন্ট মাস্ট বি ডান। অর্থাৎ যেদিন আমাদের কৃষিজাত পণ্যটি ডেলিভারি করা হবে সেই দিনই পেমেন্ট করতে হবে। কিন্তু কিছু কিছু সিচুয়েশন হয়, ধরো রবিবার বা বন্ধ ব্যাংক, সেদিন কি হবে না, এক্ষেত্রেও বিলে পরিষ্কার লেখা আছে যে মিনিমাম আমরা 3 দিন পর্যন্ত বিলটা মানে পেমেন্টটা আটকাতে পারে। 3 দিনের বেশি আটকানো যাবে, তাহলে কিন্তু কি হবে, তা পেনাল্টি দিতে হবে। 4, রেগুলেট। এই যে যারা স্পন্সর হবে তারা তো তুলনামূলকভাবে রিচ এবং ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, তারা যাতে কৃষকের সাথে কোনো রকম ধোঁকাধাড়ি না করতে পারে সেজন্য প্রত্যেকটি রাজ্যে একটি করে স্টেট বোর্ড গঠন হবে এবং এই স্টেট বোর্ড এই বিভিন্ন যে স্পন্সর আছে তাদেরকে রেগুলেট করবে। ফোর্স মেজর, ফোর্স মেজরটা কি একটু ডিসকাস করি। এগ্রিমেন্ট হয়ে গেল, কিন্তু কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো কারণে যদি কৃষক তার ওই মালটি ডেলিভারি না করতে পারে তাহলে কি হবে না, সেক্ষেত্রে এই বিলে বলা আছে ফোর্স মেজরে কি না, ফ্লাড, আর্থকুয়েক, সাইক্লোন, প্যান্ডেমিক এবং আদার ড্রট অ্যান্ড আদার ন্যাচারাল ক্যালামিটিজ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে চাষি তার পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী কৃষিজাত পণ্য সরবরাহ করতে পারবে না। ডিসপিউট সেটেলমেন্ট, যদি টাকাপত্র বা মালপত্র নিয়ে কোনো সমস্যা বা দ্বন্দ্ব হয় সেক্ষেত্রে ডিসপিউট সেটেলমেন্ট কি হবে না, আগের আমরা 1 নম্বর 1-এ যেভাবে বলেছিলাম ওইভাবেই হবে। পেনাল্টিজ, এক্ষেত্রে যদি মনে হয় যে এই ডিসপিউট সেটেলমেন্ট বা মেমোরেন্ডাম অফ সেটেলমেন্টের পর দেখা যায় এখানে স্পন্সর দায়ী, তাহলে স্পন্সরকে কিন্তু এগ্রিমেন্ট প্রাইসের থেকে কি করতে হবে, 1.5 গুণ টাকা দিতে হবে পেনাল্টি হিসাবে। আর যদি ফার্মার দায়ী হয় তাহলে কিন্তু এগ্রিমেন্ট প্রাইসটাই দিতে হবে, অর্থাৎ এগ্রিমেন্টে যেটা লেখা আছে সেটাই দিতে হবে। এই আইনের এত মেরিট থাকা সত্ত্বেও তাহলে কেন ফার্মাররা আন্দোলন করছে? আমরা যদি একটি দিল্লির চিত্রটাকে সামনে রাখি তাহলে দেখতে পাবে মূলত পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ট্রাকে করে, লরিতে করে, রাত্রে বেশ সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, তারাই এসেছে এই কৃষক আন্দোলনে সামিল হতে। এবার প্রশ্ন হলো তাহলে ওই এলাকার কৃষকরাই এলো কেন না, দুটো কারণ। নাম্বার 1, ল্যান্ড। অনেকেই আশঙ্কা করছে যে এই আইনের ফলে স্পন্সররা কৃষকের জমি কেড়ে নিতে পারে, কিন্তু আমরা আলোচনা করে দেখলাম এই আইনের প্রভিশনে কোথাও ল্যান্ডের কথা উল্লেখ করা নেই। পরন্তু যদি আমরা ওই প্রভিশনগুলো পড়ি সেখানে বিশেষ লেখা আছে যে যদি স্পন্সর ওই জমির মধ্যে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার গঠন করতে চায় তাহলে অবশ্যই তাতে কৃষকের অনুমতি প্রয়োজন। কৃষক অনুমতি দিলেই তবে ওখানে পার্মানেন্ট স্ট্রাকচার গঠন করতে পারবে,
নাম্বার 1। নাম্বার 2, ওই পার্মানেন্ট স্ট্রাকচারটি অ্যাট দ্য এন্ড অফ দ্য এগ্রিমেন্ট, মানে যেদিন এগ্রিমেন্টটা শেষ হবে সেই দিনের দিন স্পন্সরকে নিজের খরচে ওই পার্মানেন্ট স্ট্রাকচারটি ভেঙে ফেলতে হবে। নাম্বার 3, যদি না স্পন্সর ওই পার্মানেন্ট স্ট্রাকচার নির্দিষ্ট দিনে ভেঙে ফেলে তাহলে ওইটি কৃষকের সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। তাহলে এক্ষেত্রে ল্যান্ড কবজা করে নেওয়ার কোনো ওয়ারি নেই। তাহলে চাষিরা আন্দোলন করছে কেন? আরেকটি কারণ আছে, নাম্বার 2, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা আমরা আগেই আলোচনা করেছি না। অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এফসিআই প্রকিউর রাইস অ্যান্ড হুইট অ্যাট মিনিমাম সাপোর্ট প্রাইস। গোটা ভারতবর্ষে যতটা রাইস কিনে এফসিআই, তার 65% কেনা হয় পাঞ্জাব আর হরিয়ানা থেকে, এবং যতটা হুইট হয় তার 60% আসে পাঞ্জাব আর হরিয়ানা থেকে। মানে রেস্ট 35% আদার স্টেট, রেস্ট 40% আদার স্টেট। তাহলে এখানে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের স্বার্থ অনেকটাই জড়িয়ে আছে বলেই আজ তারা এই আন্দোলনে সামিল হয়েছে। না, এক্ষেত্রে এই এমএসপি এবং ল্যান্ড সত্যি ভিত্তিহীন, কারণ যেমন এই আইনে কোথাও ল্যান্ডের কথা লেখা নেই, ঠিক একইভাবে এমএসপিরও কোথাও উল্লেখ নেই। অর্থাৎ এমএসপি যে বন্ধ করে দেওয়া হবে এরকম কোথাও উল্লেখ নেই। কিন্তু কৃষকদের একটা ভয়, হয়তো এমএসপি কি করতে পারে, উঠিয়ে দিতে পারে। তাই সরকারের কি উচিত, এখানে তাদের এমএসপিকে, চাষিরা যেটা চাইছে বা কৃষকরা যেটা দাবি করছে যে লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমে, লেজিসলেটিভ অর্থাৎ যেভাবে ফার্ম অ্যাক্ট সংসদীয় পদ্ধতির মাধ্যমে অ্যাক্টে পরিণত হয়েছে সেভাবেও এমএসপিকে আইনি প্রতিশ্রুতি দিতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও এমএসপি আইনি প্রতিশ্রুতি দেওয়া হয়নি, এটি সরকার নোটিফিকেশনের মাধ্যমে জারি করে। যাই হোক, যদি সরকার এই দুটির মধ্যে যে কোনো একটিকে মান্যতা দিয়ে এমএসপিটা স্থির করে দেয় তাহলে এই কৃষকদের পক্ষে এই রায়টি যাবে। আর নাম্বার 2, এমএসপি যদি আমরা ফিগার দেখি যে 6% ফার্মার এমএসপিতে তার মালপত্র বিক্রি করতে পারে, কিন্তু এই 6% ফার্মার আবার তার যে উৎপাদিত দ্রব্যে সবটা কিন্তু এমএসপি হিসাবে পায় না। তাই গভর্নমেন্টের উচিত যে এই পরিমাণটা, মানে বোথ কোয়ান্টিটি, অর্থাৎ কৃষক যাতে আরও বেশি করে তার ফসলটা এমএসপিতে বিক্রি করতে পারে এবং আরও অন্যান্য কৃষিজাত পণ্যটিকে এর আওতায় আনতে হবে। অন্যান্য এখন যেমন শুধু আমরা কি বলেছিলাম 22+1, আচ্ছা এতে কোনো কি নাই, ফ্লাওয়ার নাই এমএসপিতে, তাহলে ফ্লাওয়ারকে কি করতে হবে, নথিভুক্ত করতে হবে। আর কি নাই, ডেয়ারি নাই, ডেয়ারিকেও নথিভুক্ত করতে হবে। ফ্রুট নাই, ফ্রুটকেও নথিভুক্ত করতে হবে। তাহলে সরকার যদি এই সমস্ত ব্যবস্থা নয় তাহলে এটা কি হবে, যে সত্যিই ভারতীয় কৃষির পক্ষে একটা আমূল পরিবর্তন আসবে। এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020, প্রয়োজনীয় জিনিসপত্রের যে আইন কানুন ছিল সেই আইনটিকে কি করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে। অর্থাৎ এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1955 সালে স্টার্ট হয়েছিল। কেন স্টার্ট হয়েছিল না, তৎকালীন সরকার বুঝেছিল যে ভারতবর্ষ খাদ্যের উপর স্বনির্ভর নয়, ভারতে খাদ্যের অভাব রয়েছে। তাই এই রকম পরিস্থিতিতে যদি কেউ খাদ্যবস্তু মজুত করে, কালোবাজারি করে, তাতে মুদ্রাস্ফীতি বাড়বে, ভারতের দারিদ্রতাও বাড়বে। তাই সরকার নিয়ম করে এই এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যবস্তুর বা যেগুলো প্রয়োজনীয় বস্তু তাদের মজুত করা যাবে না, এই আইনে বলা হয়েছিল। এই এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে যে শুধু খাদ্যবস্তু পড়ে তা নয়, আরও বিভিন্ন বস্তু পড়ে। যেমন আমরা দেখেছিলাম যে করোনা পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজারকে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের মধ্যে ফেলেছিল। এই নতুন আইনে বলা হয়েছে যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টকে কি করা হয়েছে, যে সংশোধন করা হয়েছে। এই আইনে বলা হয়েছে যে খাদ্যবস্তু কি করা যেতে পারে, স্টোর করা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ শুধু খাদ্যের উপর স্বনির্ভর নয়, ভারতবর্ষ খাদ্যবস্তু রপ্তানি করে বিদেশে। তাই এই রকম পরিস্থিতিতে এই বিলে বলা হয়েছে যে ফুড স্টক ক্যান বি স্টোরড, অর্থাৎ খাদ্যবস্তু স্টোর করা যেতে পারে। এখানে একটা কজ অফ ওয়ারি, অনেকে ভাবছে যে তাহলে কি হতে পারে না, প্রয়োজনের তুলনায়
বেশি করে খাদ্যবস্তু মজুত হবে, এতে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি হবে এবং এই আর্টিফিশিয়াল ডিমান্ডের ফলে কী হবে, প্রাইস রাইজ হবে এবং দামের করে একটা ম্যানিপুলেশন হবে। কিন্তু তারই পরে একটা রেগুলেশন রয়েছে যে এই রকম পরিস্থিতিতে কিন্তু খাদ্যবস্তু মজুত করা যাবে না। সেই পরিস্থিতিগুলো কি কি? ওয়ার, যদি কোনো যুদ্ধ হয় তাহলে খাদ্যবস্তু বা এসেনশিয়াল কমোডিটিজ মজুত করা যাবে না। ফেমাইন, দুর্ভিক্ষের সময়, ড্রট, খরার সময়, প্যান্ডেমিক, যদি কোনো মহামারী আসে, ন্যাচারাল ক্যালামিটি, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, এবং প্রাইস রাইজ, যদি জিনিসপত্রের দাম বাড়ে। অবশ্যই এখানে দাম বাড়বে কতটা না, বিশেষ করে বলেছিল যদি ফুড আইটেম হয় তাহলে সেই যদি 100% ক্রস করে যায় দামটা, তাহলে কিন্তু স্টক করা যাবে না। আর যদি অয়েল সিড হয় বা অন্যান্য বস্তু হয় সেক্ষেত্রে 50% প্রাইস রাইজ ক্রস করে গেলে আর মজুত করা যাবে না। কিন্তু এই রেগুলেশনের দুটো এক্সেপশন আছে। যদি কোনো হয়তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তাদের ইনস্টলেশন ক্যাপাসিটি যতটা আছে সেই পরিমাণ তারা স্টোর করতে পারে এই রকম পরিস্থিতি। আরেকটা কি না, যারা এক্সপোর্ট করে তারা কি তাদের ডিমান্ড অনুযায়ী স্টোর করতে পারে। তাহলে এই বিলের কিছু মেরিট রয়েছে। মেরিটটা কি? ইনকাম ইনক্রিজ, অর্থাৎ খাদ্যবস্তু বাজারে ডিমান্ডের অভাবে কম দামে বিক্রি হবে না, যদি স্টোর করা যায় সেখান থেকে ফুড প্রসেসিং করে ইনকাম ইনক্রিজ হতে পারে। কম্পিটিশন আসবে বাজারে এবং গ্লোবালাইজেশন হবে। গ্লোবালাইজেশনের মাধ্যমে কি হবে, যেভাবে বিশ্ব এখন গ্লোবালাইজেশনে চলছে তাহলে ভারতীয় কৃষিটা কি হবে, আরও লাভজনক হবে এবং বিশ্বের দরবারে সমাদৃত হবে। কিছু কিছু ডিমেরিটস আমরা আগেই আলোচনা করেছি, আর্টিফিশিয়াল ডিমান্ড হবে, ম্যানিপুলেশন হবে। এই সমস্ত কিছু আমরা আলোচনা করলাম অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। এখন প্রশ্ন হলো যে বর্তমান যে দিল্লিতে ডেডলক রয়েছে তার জন্য রেসপন্সিবল কে? আমার ব্যক্তিগত মতামত, এই বর্তমান পরিস্থিতির জন্য সরকার এবং কৃষক দুই পক্ষই দায়ী। সরকার কি করেছিল? সরকার জোর করে এই আইনটি পাস করেছে, সংসদে ডিবেট এবং ডিসকাশন করেনি। নাম্বার 2, কোনো ফার্মার লিডারদের সঙ্গেও কথা বলেনি। নাম্বার 3, হরিয়ানা এবং পাঞ্জাব সরকারের সঙ্গেও আলোচনা করেনি। কৃষকদের পক্ষ থেকে এই আন্দোলনে যারা নেমেছে তারা অপেক্ষাকৃত রিচ কৃষক, ধনী কৃষক, যাদের এই ব্যবসায়িক স্বার্থটা জড়িয়ে রয়েছে, কারণ তারা এপিএমসির কমিশন এজেন্ট, তারাই বড় বড় কন্ট্রাক্ট ফার্মার, তারাই এমএসপির বেশি সুবিধা পায়। তাই আমি বলবো সেই সমস্ত রিচ ফার্মারদেরকে তারা তাদের পেটি পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল স্বার্থকে দূরে সরিয়ে ভারতবর্ষের বেশিরভাগ কৃষকদের স্বার্থে এই বিলটিকে, এই আইনটিকে মেনে নেওয়া উচিত। দ্য ওয়েজ টু আনলক দিল্লি। দিল্লিকে আমরা আনলক করব কি করে? দিল্লিকে আনলক করার জন্য সরকার এবং কৃষক দুজনকে আলোচনায় বসতে হবে। কৃষক তার ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেবে এবং বৃহত্তর কৃষক এবং কৃষির স্বার্থে এই আইনকে স্বাগত জানাবে। যদিও সরকার যে পদক্ষেপ নিয়েছিল এই আন্দোলনকে দমানোর জন্য সেটা সত্যি অমানবিক, এটা মোটেও কাম্য নয়। সরকারের আরও মানবিক হওয়া উচিত ছিল, প্রয়োজনে কৃষক নেতাদের সঙ্গে কথা বলার দরকার ছিল, করেনি, সেটা করুক এবং পরিস্থিতিকে সামাল দিক। দ্বিতীয়ত, এই আইনটির মডিফিকেশন করুক, এতে এমএসপির কথা উল্লেখ থাকবে, এপিএমসিতে ট্যাক্স এবং অন্যান্য মার্কেটে ট্যাক্স, টাইট রেগুলেশন থাকবে এবং সব কিছুই করতে হবে যা বৃহত্তর কৃষি এবং কৃষকের স্বার্থে কাজে লাগবে। আর যদি এটাই হয় তাহলে 1991-এর এলপিজি রিফর্মের মতো শিল্পক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসেছিল তাহলে ভারতীয় কৃষির ক্ষেত্রে সেই আমূল পরিবর্তন আসবে আশা করি। তাই সরকার কোনো রকমভাবেই যাতে এই আইনটিকে ফিরিয়ে না নেয় তার জন্য অনুরোধ করব, কারণ প্রত্যেকটি পরিবর্তনকে কেউ সহজে মেনে নেয় না, কারণ ইতিহাস তার সাক্ষী আছে। যখন ভিপি সিংয়ের আমলে ওবিসি রিজার্ভেশন দেওয়া হয় তখন 6 মাস ব্যাপী দেশ ডেডলকে ছিল, এতেও থাকবে। তৎসত্ত্বেও এই আইনটিকে মডিফিকেশনের মাধ্যমে সংসদে পাস করে আইনে পরিণত করতে হবে এই আশা রাখি। যদি এই বিলটি আনকনস্টিটিউশনাল হয়, অর্থাৎ সংবিধান বিরোধী হয়, তাহলে সুপ্রিম কোর্টে গেলেই সুপ্রিম কোর্ট এই আইনটিকে নাল অ্যান্ড ভয়েড করে দেবে। কিন্তু কোনো আইনকে নাল অ্যান্ড ভয়েড করার আগে
সুপ্রিম কোর্ট যে বিষয়ের উপর দৃষ্টি নিক্ষেপ করে সেই বিষয়ে আলোকপাত করা যাক। কোনো অ্যাক্টের কনস্টিটিউশনালিটি নির্ভর করে দুটি বিষয়ের উপর, এক সাবস্টেন্সিভ প্রসিডিউরাল অর্থাৎ বিষয়বস্তু কেন্দ্রিক, মানে ওই আইনটিতে কি রয়েছে, আর নাম্বার টু প্রসিডিউর, কিভাবে বিলটি আইনে পরিণত হয়েছে। আমরা এক এক করে বিষয়গুলি দেখে দেখি। যদি কোনো আইন ফান্ডামেন্টাল রাইটকে আঘাত করে, আমাদের সংবিধানের পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, ওই ফান্ডামেন্টাল রাইটকে যদি আঘাত করে তাহলে ওই আইনটি কি হয়ে যাবে, আনকনস্টিটিউশনাল। যতদূর মনে পড়ে এই আইনটি আমরা আলোচনা করে দেখেছি কোথাও ফান্ডামেন্টাল রাইটকে আঘাত করেনি, তাহলে এই গ্রাউন্ডে এই বিলটি বা এই আইনটি আনকনস্টিটিউশনাল হবে না। নাম্বার 2, বেসিক স্ট্রাকচার। সংবিধানে একটা কথা আছে বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারকে আমরা সহজ সরল ভাষায় বুঝে নিই। একটা বাড়ি আছে, সেই বাড়ির কোথাও ইট খসে গেছে, প্লাস্টার খসে গেছে, তাহলে সেই ইট বা প্লাস্টার বা দরজাকে আমরা পরিমার্জন ও পরিবর্তন করতে পারি, কিন্তু কোনো মতেই ওই পুরনো বাড়িটিকে ভেঙে আবার একবারে নতুন করে বাড়ি তৈরি করতে পারি না। এইটি হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ তুমি যতই অ্যাক্ট পাস করো, সংবিধানের যেমন বেসিক স্ট্রাকচারে আঘাত না করে। এই বেসিক স্ট্রাকচারের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ফেডারেলিজম। তাহলে কি এই আইনটি ফেডারেলিজমে আঘাত করেছে? এই বিষয়টিকে বোঝার আগে আমরা কতকগুলি বিষয় জেনে নিন। ফেডারেলিজম কি? যখন কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে পরস্পর মিলেমিশে কাজ করে তাকে আমরা বলি ফেডারেলিজম। যখন একে অপরকে সাহায্য করে সেটা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম। আর যখন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চলে তাকে আমরা বলি কম্পিটিটিভ ফেডারেলিজম। যখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কম্পিটিটিভ ফেডারেলিজম। আমাদের 7th শিডিউল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7th শিডিউলে 3টি লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। এবং এখানে বলা আছে যে ইউনিয়ন লিস্টে যে রয়েছে এখানের আইন কেন্দ্র সরকার অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট বানাতে পারবে। স্টেট লিস্টে যে তালিকা রয়েছে সেই বিষয়ের উপর স্টেট আইন বানাতে পারবে। কনকারেন্ট লিস্টে কি রয়েছে না, কনকারেন্ট লিস্টে যে বিষয়গুলি রয়েছে সেখানে রাজ্য সরকারও বানাতে পারে, কিন্তু আবার প্রয়োজন মতো কেন্দ্র সরকারও বানাতে পারে। অর্থাৎ কনকারেন্ট লিস্টে রাজ্য এবং কেন্দ্র দুজনেই তার প্রয়োজন মতো কি আইন বানাতে পারে। এই স্টেট লিস্টের 14 নম্বর এন্ট্রিতে লেখা আছে যে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিজ। স্টেট লিস্টের এন্ট্রি নম্বর 14তে লেখছে যে এগ্রিল অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিজ কার আন্ডারে পড়ছে, স্টেট লিস্টের। অর্থাৎ এখানে কি করা হয়েছে, স্টেট এই বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে। আবার 26 নম্বর যদি এন্ট্রি দেখি, এই 26 নম্বর এন্ট্রিতে লেখা আছে যে ট্রেড অ্যান্ড কমার্স টিসি উইথিন দ্য স্টেট। অর্থাৎ ওই রাজ্যের মধ্যে ট্রেড এবং কমার্স সম্বন্ধিত আইন কে বানাতে পারে, রাজ্য বানাতে পারে। 27 নম্বর এন্ট্রি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং সাপ্লাই, এই সমস্ত কিছুর উপর কে আইন বানাতে পারে, রাজ্য। তাহলে আমরা বলতে পারি যে 3টি বিল হয়েছে, সেই 3টি এগ্রিল অ্যালাইড অ্যাক্টিভিটি, ট্রেড অ্যান্ড কমার্স এবং প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং সাপ্লাইয়ের উপরেই নির্ভর। তাহলে যেহেতু রাজ্য সরকারের বিষয়ের উপর কেন্দ্র সরকার আইন পাস করেছে, তাই এই আইনটি কি হবে, সংবিধানের মতে সুপ্রিম কোর্টকে গেলে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, কিন্তু বাস্তবিকতা তা বলে না। এবার আমরা দেখে নেব কনকারেন্ট লিস্ট। যখন আমাদের জওহরলাল নেহরু পিএম ছিলেন, তিনি 3rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করায়। এই 3rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 33 নম্বর এন্ট্রিতে তিনি এগ্রিকালচার, অ্যালাইড অ্যাক্টিভিটিজ, ট্রেড অ্যান্ড কমার্স, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং সাপ্লাই কে
ইউনিয়ন লিস্ট কনকারেন্ট লিস্টের 33 নম্বর এন্ট্রিতে রেখেছে। অর্থাৎ কনকারেন্ট লিস্ট মানে কি, স্টেট লেজিসলেচার এবং ইউনিয়ন পার্লামেন্ট দুজনেই আইন বানাতে পারে। এখানে দুটো আমরা আর্টিকেলের কথা বলবো। আর্টিকেল 246 এ বলা হয়েছে কে কোন বিষয়ের উপর আইন তৈরি করতে পারে। হুইচ ল মেড বাই হুম, অর্থাৎ ইউনিয়ন লিস্টে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্ট, কনকারেন্ট লিস্টে স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, যখন কোনো আইন নিয়ে স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে সংঘাত চলবে, অর্থাৎ আর্টিকেল 254 বলছে যদি কোনো কনকারেন্ট লিস্টে কোনো বিষয়ের উপর স্টেট গভর্নমেন্টও আইন বানায় এবং ইউনিয়ন পার্লামেন্টও আইন বানায়, সেক্ষেত্রে ইউনিয়ন পার্লামেন্টের আইনটি বলবৎ হবে এবং স্টেট গভর্নমেন্টের আইনটি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে এই এগ্রিকালচার অ্যালাইড অ্যাক্টিভিটিস, ট্রেড অ্যান্ড কমার্স, পাবলিক প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, সাপ্লাই সমস্ত কিছুই কি, এবং এখানে কার আইনটি বলবৎ হবে, কেন্দ্র সরকারের আইনটি বলবৎ হবে। আরেকটা দুটো কথা আমরা লিখে বলি যে কনস্টিটিউশনের ভাষা আরেকটি লেখা আছে যে স্টেট লিস্টের 26 এবং 27 নম্বর এন্ট্রির আগে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ এন্ট্রি 33 অফ কনকারেন্ট লিস্ট। ভালো করে ওয়ার্ডটার দিকে লক্ষ্য করো, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ এন্ট্রি 33 অফ কনকারেন্ট লিস্ট, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ এন্ট্রি 33 অফ সিএল, অর্থাৎ কনকারেন্ট লিস্টের 33 নম্বর এন্ট্রিটি প্রধান, তার অধীনে 26 নম্বর 27 নম্বর, অর্থাৎ আগে মান্যতা দেব আমরা কনকারেন্ট লিস্টের 33 নম্বর এন্ট্রিকে, তারপরে মান্যতা হবে 26 নম্বর 27। আরেকটি কথায় লেখা আছে কনকারেন্ট লিস্টের নট উইথস্ট্যান্ডিং এনিথিং, অর্থাৎ সংবিধানের আর যেথায় যা লেখা থাকুক আমার দেখার দরকার নেই, এই নট উইথস্ট্যান্ডিং এনিথিং মানে যেখানে যা লেখা থাকুক না কেন এটাই মেন। অর্থাৎ নট উইথস্ট্যান্ডিং কথার অর্থ কি, যে যেখানে যাই লেখা থাকুক না কেন এইটি মেন। তাহলে এক্ষেত্রে দেখছি আমরা এই বিষয়েও এই আইনটিকে কি করতে পারবো না, আমরা আনকনস্টিটিউশনাল করতে পারবো না। এবার আমরা প্রসিডিউরাল পার্টে আসি, অর্থাৎ এই বিলটি কিভাবে আইনে পরিণত হয়েছে। 5 জুন প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে, অর্থাৎ আর্টিকেল 1, 2, 3 এই অর্ডিন্যান্সের মাধ্যমে আইন পাস করিয়ে দেয়। ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী অর্ডিন্যান্স জারি হওয়ার প্রথম যে সিটিং হয় পার্লামেন্টের, সেই সিটিংয়ের উইথিন 6 উইকের মধ্যে এই অর্ডিন্যান্সটিকে বোথ লোকসভা এবং রাজ্যসভায় পাস হতে হবে, তবেই ওই অর্ডিন্যান্সটি আইন হিসাবে বলবৎ থাকবে, না হলে আইনটি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। পরে যে সেশন এসেছিল সেটা হলো মনসুন সেশন, যার টাইম স্প্যান ছিল 14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর, এবং আমরা জানি লোকসভাতে যথেষ্ট মেজরিটি ছিল এনডিএ গভর্নমেন্টের, তাই উইথাউট ডিবেট এবং ডিসকাশন এই বিলটি পাস হয়ে গেছে লোকসভাতে। কিন্তু রাজ্যসভাতে এসে একটু বিলটি থমকে গেছিল, কারণ রাজ্যসভাতে যথেষ্ট মেজরিটি সরকার পক্ষে ছিল না, প্রায় কাছাকাছি ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে ওই দিন সাংসদ উপস্থিতি কম ছিল এবং বিরোধী পক্ষ চেয়েছিল এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে, কিন্তু রাজ্যসভার স্পিকার তিনি সিলেক্ট কমিটিতে পাঠাতে রাজি হননি এবং তিনি ভয়েস ভোট করিয়ে এই বিলটিকে পাস করিয়ে নেয় এবং প্রেসিডেন্ট সাইন করে বিলটি আইনে পরিণত হয়ে যায়। ধরেই নিলাম যে সরকারের রাজ্যসভাতে মেজরিটি নাই, অর্থাৎ কোনোভাবে সরকার রাজ্যসভাতে এই বিলটিকে পাস করাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি হতো না, প্রেসিডেন্ট আর্টিকেল 108 অনুযায়ী একটা জয়েন্ট সিটিং ডাকতেন। জয়েন্ট সিটিংয়ে টোটাল স্ট্রেংথ কত না, লোকসভার 543, রাজ্যসভার 242, টোটাল 785। এই 785-র মেজরিটি কত 393। আর আমরা জানি যে এনডিএর টোটাল যে আমাদের এমপি সংখ্যা সেটা হচ্ছে 400+,
অর্থাৎ কোনো মতেই এই বিলটিকে আটকানো যেত না। আর যদি তাহলে আমরা দেখলাম যে প্রসিজারে কোনো গন্ডগোল নাই। যদি কোনো ব্যক্তি এই আইনের কনস্টিটিউশনালি নিয়ে প্রশ্ন তোলে, তাকে কোর্টে প্রমাণ করতে হবে যে এই বিলটি বা এই আইনটি আনকনস্টিটিউশনাল, কারণ কোর্টের একটা ধারণা রয়েছে প্রিজাম্পশন অফ রাইটাসনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।